ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানী সহ দেশের বিনোদন ও পর্যটন কেন্দ্রে ভিড়, ভ্যাপসা গরমে অস্বস্তি। দেশে জঙ্গিবাদের মতো কোনো কিছুর উত্থান ঘটেনি দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশ স্থিতিশীল রাখতে প্রয়োজনে আরো কঠোর হবে সরকার, মন্তব্য তথ্য উপদেষ্টার। আবারও দ্রুত নির্বাচন দাবি রিজভীর। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি বললেন মির্জা ফখরুল। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। একদিনের ব্যবধানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত 10। আবারও গাজা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ইসরায়েলি বর্বর হামলায় নিহত অন্তত 21 ফিলিস্তিনি। এবং ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার লক্ষ্যে পাকিস্তান যাচ্ছে নারী ক্রিকেট দল। শুধু বোলারদের নয়, দায়িত্ব নিতে হবে ব্যাটারদের, বললেন অধিনায়ক। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যস্ত রাজধানী ঈদের ছুটিতে প্রায় ভিন্ন এক রূপ। যানজট, কোলাহল মুক্ত পরিবেশ, যেন স্বস্তির নিঃশ্বাস। নারীর টানে যাদের ঘরে ফেরা হয় না, তারা ফাঁকা ঢাকা উপভোগ করেন। ঈদ আনন্দে ঘুরে বেড়ান নগরের বিভিন্ন জায়গায়। ঈদের ছুটিতে গরম আর রোদ উপেক্ষা করে পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে রাজধানীর হাতিরঝিল, শিশু পার্ক, চিড়িয়াখানা, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান, আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘর সহ বিনোদন কেন্দ্রেও লোকে ভিড় রাজধানীবাসীর। সকাল থেকে বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত। এছাড়াও সিনেমা হল ও নগরীর উন্মুক্ত স্থানগুলোতেও ঘুরে বেরিয়ে ঈদের ছুটির সময়টুকু উপভোগ করেছে তরুণ তরুণীরা। বাবার সাথে চিড়িয়াখানায় বা ঘুমায়। বাচ্চাদের জন্য আসা, বাচ্চারা এখানে ভালো উপভোগ করে। আচ্ছা, ঢাকা বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো, এখানে প্রথম আসলাম। আমি মাছের গেমটা একটু বেশি এনজয় পাচ্ছি। ভিআর সেটের যে রাইডগুলো আছে ওগুলো অনেক মজার। এখানে আসলে ও খুব বেশি এনজয় করে। দর্শক, রাজধানী ঈদ বিনোদনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে মিরপুর চিড়িয়াখানায়, সেখানে আছেন তাওহিদুল ইসলাম, এবং রমনায় আছে সুকন্যা আমির, এবং টবি ফান ওয়ার্ল্ডে আছেন মিনা ফেরদৌস। যেমনটা বলছিলাম, শুরুতেই যাচ্ছি আমরা চিড়িয়াখানায়, সেখানে আছেন তাওহিদ। চিড়িয়াখানায় আজকে ভিড় কেমন দেখছেন, কি বলছে সাধারণ মানুষ? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে জাতীয় চিড়িয়াখানায় আছি। এখানে সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রায় আজকেও লক্ষাধিক দর্শনার্থীর সমাগম এখানে। বলছেন চিড়িয়াখানায়, আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এখানে প্রথম দিন ঈদের দ্বিতীয় দিনের মতো আজকেও প্রায় লক্ষাধিক দর্শনার্থীর সমাগম এই চিড়িয়াখানায়। পুরো দর্শনার্থীদের পদচারণায় কিন্তু পুরো চিড়িয়াখানাটা মুখরিত হয়ে আছে, এবং দর্শনার্থীরা বেশ আনন্দ উৎসাহের সঙ্গে চিড়িয়াখানায় আসছেন। বিভিন্ন পশু পাখি দেখছেন। বিশেষ করে শিশুদের আনন্দ উল্লাস চোখে পড়ার মতো ছিল। তারা আসলে ঈদের মতোই আনন্দটা উপভোগ করছে এখানে। একটু জানিয়ে রাখতে চাই, তবে দর্শনার্থীরা কিছু বিরূপ প্রতিক্রিয়াও আমাদেরকে দিয়েছেন। তারা বলছেন যে পুরো চিড়িয়াখানার পরিবেশ ব্যবস্থাপনা খুবই চমৎকার ছিল, তবে পুরো চিড়িয়াখানায় ধুলা বালুতে আচ্ছন্ন হয়ে আছে। তারা এটাকে তারা বলছেন শিশুদের জন্য এটা খুবই একটি বিরূপ পরিবেশ। এই পরিবেশটা যদি একটু পানি ছিটানোর কথা বলছেন, যে কর্তৃপক্ষ যদি একটু এই ধুলাবালুতে একটু পানি দিত, তাহলে হয়তো এই পরিবেশটা এমন হতো না, আরো সুন্দর হতো, তারা আরো ভালো করে উপভোগ করতে পারতেন। তাই আমরা দেখছি কিছু একদম ছোট ছোট বাচ্চাদের নিয়ে যারা এসেছেন, তাদেরকে অনেককে বের হয়ে যেতে দেখেছি, কারণ এই ধুলাবালুতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, আপনি জানেন। এছাড়া কেউ একটু স্যানিটেশন ব্যবস্থা নিয়ে একটু অভিযোগ করেছেন। এছাড়া এখানে যে ভিতরে যে কোথাও খাবার, পানি সহ বিভিন্ন কিছুর অতিরিক্ত দাম রাখছেন, এ বিষয়টাও তারা আমাদেরকে নজরে এনেছেন। আমরা দেখছি ঘটনার তারা যেমনটি বলছেন আসলে তার সত্যতাও কিছুটা পাওয়া গেছে। এছাড়া বাকি সব কিছু মিলে খুবই চমৎকার ছিল। বিশেষ করে পশু পাখি তারা দেখে যে আনন্দ বিনোদনটা নিচ্ছেন। অনেকে ঢাকার পুরো রাজধানী শহরের প্রত্যেকটা জায়গা থেকে তো এসেছেন। ঢাকার বাইরেও কিন্তু আমরা নারায়ণগঞ্জ, কুমিল্লা, সাভার থেকেও দর্শনার্থী
দর্শনার্থী দেখেছি সবাই আসলে এই ঈদের লম্বা ছুটি হয় তৃতীয় দিনের মতো অনেক ভিড় দর্শনার্থীদের। এছাড়া আজকে বুধবার, আগামীকালকে আপনি জানেন যে ঈদের ছুটিটা একটু লম্বা হয় আসলে, অনেকেই বেশি ছুটি পেয়েছেন, বেশি ছুটি পায় আসলে তারা ঈদের পরিকল্পনাটা ওইভাবে সাজিয়েছেন, তাই তারা ঢাকার প্রত্যেকটা বিনোদন কেন্দ্রে ঘুরে ঘুরে দেখছেন। তেমনি চিড়িয়াখানায়ও আমরা রমনায় যাব সহকর্মী সুকন্যার কাছে। সুকন্যা, আপনি জানাবেন আসলে আপনার ওখানের কি অবস্থা, কি বলছে দর্শনার্থীরা, কেমন দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রমনা, এবং রমনায় এসে যেটি দেখতে পেয়েছি যে একদম পুরো রমনা জুড়ে কিন্তু রাজধানীতে যারা ঈদ করছেন তাদের আনাগোনাই বেশি। এবং শুধুমাত্র যে রমনা তা নয়, রাজধানীর অন্যান্য জায়গাগুলো আমি ঘুরে দেখেছি। আগারগাঁর বিজয় সরণির জিয়া উদ্যান থেকে শুরু করে সংসদ ভবন, টিএসসি এবং রমনার আশপাশ এলাকা জুড়ে বেশ দর্শনার্থীদের সমাগম বলা যায়। এবং ঈদের যে একটা টানা ছুটি, সেই ছুটিতে আসলে ঢাকার বিভিন্ন জায়গা আসলে একেবারেই ফাঁকা, যানজট নেই, কোলাহল নেই, নির্মল পরিবেশে আসলে পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং প্রিয়জনদেরকে সাথে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় অনেককে। যারা দর্শনার্থী আছেন তারা বলছেন যে ঢাকার এই ফাঁকাটি আসলে একেবারেই পাওয়া যায় না একমাত্র ছুটি ছাড়া, এবং সেই ছুটি কিন্তু মেলে দুটো ঈদেই বলা যায়। এই টানা ছুটিতে আসলে ঘরমুখো মানুষ যারা আছেন তারা তো চলেই গিয়েছেন, যারা আসলে ঘরে ফিরতে পারেনি বা ঘরে ফেরেননি তারা আসলে ঢাকার এই যে ঈদ আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন। এই জায়গাগুলো ছাড়াও আমরা রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় দেখেছি ভ্রাম্যমাণ বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। আয়োজক যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই যে রাজধানীবাসীর ঠাসবুলটের ভিড়ে আসলে যারা ব্যস্ততায় এতটুকু অবসর পান না, তাদের জন্য এই ভ্রাম্যমাণ বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এবং দর্শনার্থীরাও বলছেন যে এমন আয়োজনে আসলে তারা বেশ আনন্দিত, এবং ঈদের আনন্দে আসলে বাড়তি এই বিষয়টি আসলে যোগ করছে। ঈদ আনন্দে আসলে রমনা বটমূল থেকে, রমনা এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি টগি ফান ওয়ার্ল্ডে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মিনা। জানতে চাই যে টগি ফান ওয়ার্ল্ডে আসলে শিশু কিশোরদের যেমন ভিড় থাকে, সেরকম অভিভাবকরাও তাদের আনন্দে আনন্দিত হন আরও দ্বিগুণ পরিমাণে। এখন সেখানকার কি অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ সুমনা আপনাকে। যেমনটি আপনি জানাচ্ছিলেন, আমি রয়েছে এই মুহূর্তে টগি ফান ওয়ার্ল্ডের 9ম তলাতে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই আসলে বাচ্চা এবং অভিভাবকদের সমাগম। সেখানে কিন্তু প্রচুর বাচ্চা এসেছে এবং তারা বিভিন্ন ধরনের রাইড এবং গেম উপভোগ করছেন। এছাড়া যদি একটু জানিয়ে রাখি, ঈদের বাচ্চাদের আনন্দকে দ্বিগুণ করতে আসলে অভিভাবকরা এই টগি ফান ওয়ার্ল্ডকেই বেছে নিয়েছেন, কেননা বাচ্চাদের ক্ষুদে ক্ষুদে শিশুদের বিনোদনের জন্য আসলে তারা কিন্তু টগি ফান ওয়ার্ল্ডকেই বেছে নিয়েছেন। এখানে কিন্তু 9 থেকে 17 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরেই বাচ্চাদের খেলনা এছাড়া রাইড সাজানো রয়েছে। এখানে কিন্তু প্রতিটি ফ্লোরে শিশুদের জন্য বলা চলে যে এক একটি ভিন্ন জগৎ তৈরি করা হয়েছে। এখানে শিশু কিশোররা আসলে খেলাধুলা যেহেতু করতে পারছেন, সেহেতু তারা বিভিন্ন প্যাকেজ নিয়ে দিনব্যাপী কিন্তু আনন্দ উপভোগ করতে পারছেন। আমি যদি এখানে জানিয়ে রাখি একটু, যে এখানে কিন্তু প্রায় শতাধিকের বেশি রাইড ও গেম রয়েছে, যেখানে মাত্র সামান্য ফি দিয়েই অভিভাবকরা বাচ্চাদের নিয়ে প্রবেশ করতে পারবেন। এছাড়া বিভিন্ন প্যাকেজ রয়েছে, শিশুদের বয়স, উচ্চতা এবং ওজন ভেদে কিন্তু 3টি প্যাকেজ এখানে চালু রয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। আমি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু সবচেয়ে বেশি আসলে পছন্দের প্যাকেজ কিডো প্যাকেজ। আমি টগি ফান ওয়ার্ল্ডের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে মাত্র 1200 টাকায় কিন্তু বাচ্চারা এটি নিতে পারছেন, এবং 9 তলা থেকে 11 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরের প্রত্যেকটি রাইড এবং খেলা গেম শিশুরা উপভোগ করতে পারছেন। এছাড়া কিন্তু আমি যদি জানিয়ে রাখতে চাই, জনপ্রিয় শিশুদের মধ্যে খেলাধুলা রয়েছে জনপ্রিয় সবচেয়ে সফট প্লেগ্রাউন্ড, কিডস ট্রাম্পোলিন, ক্যাসলন
এছাড়া সাম্বা বেলুন কিন্তু সবচেয়ে বেশি উপভোগ করছেন শিশুরা। এছাড়া বড়দের জন্য কিন্তু বিভিন্ন রাইড ও গেম রয়েছে। এছাড়া লেজার, স্কেপ রুম এবং ভৌতিক বিভিন্ন গেমও কিন্তু বড়দের জন্য রয়েছে। জি, এ ছিল আমার কাছে টগি ওয়ার্ল্ড ফান থেকে সর্বশেষ তথ্য। মিনা ফেরদৌস, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। দীর্ঘ ছুটি এখনো অবশিষ্ট থাকায় স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন অনেকে, কেউ বা প্রিয়জনদের নিয়ে যাচ্ছেন বেড়াতে। তবে ঢাকায় ফিরছেন সীমিত সংখ্যক মানুষ। এবার ঈদে টানা 9 দিনের সরকারি ছুটিতে ঢাকা ছাড়েন প্রায় 1 কোটি মানুষ। তবে ঈদ শেষ হলেও এখনো রাজধানী ছাড়ছে অনেকে। ঈদের তৃতীয় দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে সীমিত আকারে ঢাকা ফিরছে কর্মজীবীরা। রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঢাকায় ফেরার চেয়ে এখনো ঢাকা ত্যাগ করা যাত্রীর সংখ্যাই বেশি। কর্মস্থল চালু হওয়ার আগ মুহূর্তে এই চাপ বাড়বে বলেও ধারণা তাদের। গাড়ি ঘোড়ার ঝামেলা একটু কম আছে, রাস্তা ফাঁকা আছে, ছেলে মেয়ে নিয়ে যাইতে সমস্যা হয়, তার জন্য এখন যাচ্ছি। ঈদের পরে যাচ্ছি, যে ঈদের আগে বাড়িতে যাওয়ার পার্টি নাই, খালারা বলছে যে আমাদের নাই বেড়াই যায়, তাই জন্য যাইতেছি। আমি দেশের বাড়িতে আসছিলাম, দেশের বাড়ি থেকে এখন বেড়াইতে যাচ্ছি ঈদ উদযাপন করতে, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ। দেশের বিভিন্ন অঞ্চলে 27 মার্চ থেকে শুরু হওয়া তাপপ্রবাহ এখনো চলছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মাসের 10 তারিখের পর আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে। এছাড়া রাজধানীতে আগামীকাল তাপমাত্রা বাড়তে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। অন্যদিকে রাজধানীতে এই মাসে একাধিক কালবৈশাখী ঝড় হতে পারে। দেশে মার্চ মাসে গরম শুরু হলেও গড় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এপ্রিলে। সেই হিসেবে এপ্রিলের শেষ হতে পারে ঘূর্ণিঝড়। তবে এখন কোনো ঘূর্ণিঝড়ের লঘুচাপ নেই। মাসের শেষের দিকে লঘুচাপের সম্ভাবনা আছে। চলতি মাসে 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ এবং 2 থেকে 4টি মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। প্রথমে নিয়েছিলাম লেফটে, আপনার নিয়েছি রাইটে। এই মাসে 2 থেকে 4টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সিজনে যেহেতু নরেস্টার বা কালবৈশাখী সিজন, বৃষ্টি হলে তার সাথে বজ্রসহ বৃষ্টি, লাইটনিং ফ্ল্যাশেস বা গাস্টি উইন্ডো অনেক সময় হয়ে থাকে। 10-12 তারিখের দিকে এরপরে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঈদ ছুটিতে রাজধানীর বাইরের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোর চিত্র জানাবো এবার। কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন শিকদার জুবায়ের, রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। শুরুতেই যাচ্ছি কুয়াকাটায়, সেখানে আছেন শিকদার জুবায়ের। জুবায়ের, সৈকতে কেমন ভিড় দেখছেন আর পর্যটকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে। সকাল থেকে এখানে পর্যটকরা রয়েছেন। সৈকতের যেদিকে চোখ যায় সেদিকেও রয়েছে পর্যটক। হাজার হাজার পর্যটকদের পদচারণা রয়েছে। সৈকতের ঢেউয়ের সাথে দোল খাচ্ছেন পর্যটকরা। এই সৈকতের ঢেউয়ের দিকে তাকালে মনে হয় যেন এর জন্য কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। এখানকার যে লাল কাঁকড়ার চর রয়েছে, ঝাউবাগান রয়েছে, চর হেয়ার রয়েছে, সোনার চর রয়েছে, প্রত্যেকটি স্পটেই কিন্তু পর্যটকদের পদচারণা রয়েছে। এখান থেকে ট্যুরিস্ট বোটের মাধ্যমে এবং ফিশিং বোটের মাধ্যমে, স্পিড বোটের মাধ্যমে, বিভিন্ন যানবাহনের মাধ্যমে পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা। পুরো এলাকা জুড়ে রয়েছে পর্যটকরা। গতকালও পর্যটকরা ছিল, তবে আজকে পর্যটক সমাগম অনেকটাই বেশি রয়েছে। আগামীকাল আরও বেশি পর্যটক সমাগম হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন বিগত বছরের তুলনায় এবছর ঈদে পর্যটক সমাগম অনেক বেশি হয়েছে। ব্যবসা বাণিজ্যের অবস্থাও তাদের ভালো রয়েছে। বিগত দিনের লস তারা কাটিয়ে উঠতে পারবেন এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। ইতোমধ্যে হোটেল মোটেলের রুমগুলো বুকিং হয়ে রয়েছে। আমাদেরকে হোটেল মোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে শতভাগ রুম ইতোমধ্যে তাদের বুকিং হয়ে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে ছিল এই মুহূর্তে এতটুকুই সবশেষ। আমরা আরও খবর শুনতে চলে যাব রাঙামাটিতে। সেখানে রয়েছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, ঈদ মোবারক। রাঙামাটির অবস্থা জানাবেন।
জুবাইর, ঈদ মোবারক। আপনি যেমনটি সমুদ্রের কথা জানাচ্ছিলেন, উচ্ছ্বাসিত এখন পাহাড়ও, যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন। দূর দূরান্ত থেকে পর্যটক এসেছে, স্থানীয়রা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। আমরা উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। সকাল থেকে জানাচ্ছিলাম ঝুলন্ত ব্রিজের কথা, এখন আছি রাঙামাটি পলোয়েল পার্কে। এখানেও অনেক লোক সমাগম আমরা দেখতে পেয়েছি। অনেক পর্যটকরা এসেছে, দর্শনার্থী এসেছে রাঙামাটির বিভিন্ন স্থানে। তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং প্রকৃতি উপভোগ করছেন। যেহেতু হোটেল মোটেল বুকিং রয়েছে, সেজন্য পর্যটকরা আগমনও এখনো রয়েছে। যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারাও বলছেন এভাবে যদি পর্যটক আগমন অব্যাহত থাকে তাহলে চাঙ্গা হয়ে উঠবে পর্যটন ব্যবসা। এবং রাঙামাটি যেহেতু পাহাড়ি অঞ্চল, এখানে যেমন প্রকৃতির রূপ বৈচিত্র্য আছে, তেমনি এখানে বিভিন্ন স্থাপনাও করা হয়েছে তাদের পর্যটকদের সুবিধার জন্য, যেন তারা ঘুরে বেড়াতে পারে। বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্র এখানে ঢেলে সাজানো হয়েছে শুধুমাত্র পর্যটকদের জন্য। যারা এখানে আসছেন তারা খুবই আনন্দ উপভোগ করছেন এবং নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ের আনাচে কানাচে। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য রাঙামাটি জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জাহাজ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাঙামাটিতে, এবং যারা এখানে আছেন তারা যেন শান্তিতে সুস্থ পরিবেশে রাঙামাটির প্রকৃতির বিনোদন উপভোগ করতে পারেন। এছাড়া রাঙামাটির বিভিন্ন হোটেল মোটেলগুলোতেও পর্যটকদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। প্রায় 20% ডিসকাউন্ট দিয়ে এখানে যারা আসছেন তাদেরকে কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে। একই সাথে রাঙামাটি কাপ্তাই হ্রদেও নৌ ভ্রমণের জন্য সুবিধা রাখা হয়েছে, যাতে রাঙামাটির কাপ্তাই হ্রদ, পাহাড়, ঝর্ণা উপভোগ করতে পারে এমনটা ব্যবস্থা রাখা হয়েছে, যার কারণে পর্যটকরা এখানে এসে খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত। এভাবে যেহেতু ছুটি প্রায় শেষের দিকে, তবে রাঙামাটির এই পর্যটন ঈদের মৌসুম শেষ হলো, রাঙামাটির কিন্তু উৎসব শেষ হচ্ছে না, কারণ কয়েকদিন পরে বৈশাখী উৎসব। এই বৈশাখী উৎসবকে কেন্দ্র করে এখানে যারা আসবেন তারাও কিন্তু আনন্দ পাবেন। তাদের জন্য বিনোদন কেন্দ্রগুলো আরো সুন্দরভাবে। মোমো, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাইরের পর্যটন কেন্দ্রগুলোর খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। সরকার দায়িত্ব গ্রহণের পরপর দেশে জঙ্গিবাদের মতো কোনো কিছুর উত্থান ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার রাজধানীর বাড্ডা, ভাটারা, তেজগাঁও, শিল্পাঞ্চল সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী কট্টরপন্থীরা শীর্ষক প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। 5 আগস্টের পর প্রথমে দেশে কোনো সরকার ছিল না, বিশৃঙ্খল ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি। পরে অন্তর্বর্তীকালীন সরকার আসায় সেই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এইখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। 5ই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না, এরপরে তো পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আপনি প্রথমে ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না, এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আরো উন্নতি হবে। এদিকে বাংলাদেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সেই ব্যাপারে সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চরম পন্থার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। যদি সতর্কতায় কাজ না হয়, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ড লাইনে যাবে। আমি এখানে শহীদ মাসুম মিয়ার ফ্যামিলি মেম্বারদের দেখতে আসলাম, ওনার কবর জিয়ারত করলাম। তো আসলে বাংলাদেশে গত জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানে যে যারা শহীদ হয়েছেন তাদের আসলে আত্মত্যাগের বিনিময়ে আসলে আমরা আজকে দায়িত্বে আছি।
বিএনপি কখনোই বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি একথা বলেন জনগণের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করলে সেটিকে বিএনপি সমর্থন করবে না। বলেন, গণতন্ত্রই হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে যদি স্বৈরাচার হয়ে ওঠে তাহলে জনগণই তাদের বের করে দেয়। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, কারণ সংস্কারের দাবিটা আমাদের। দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থিতিশীল করতে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার পল্টনের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি না করে সরকারকে দ্রুত অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, দেশে জনগণের সরকার চালু করা। 16 বছর জনগণ ভোট দিতে পারেনি, সুতরাং সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার। সেইটা বাদ দিয়ে, তাদের নিজস্ব দায়িত্ব বাদ দিয়ে তারা কোন দল কি করেছে, কত খারাপ, সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকেন তাহলে তো দুর্ভাগ্যজনক। তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবারও প্রাণ গেল 10 জনের। এই ঘটনায় আহত আরও 2 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। চালকের অদক্ষতা ও বেপরোয়া গতিতে পরিবহন চালানোর কারণেই সড়কেই প্রাণ ঝরছে প্রতিনিয়ত, বলছেন সড়ক সংশ্লিষ্টরা। এদিকে ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক। চট্টগ্রামের কক্সবাজার মহাসড়ক যেন এখন মরণ ফাঁদ। 3 দিনের মাথায় সড়কে প্রাণ গেছে 15 জনের। এর মধ্যে বুধবার সকালে মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 2000 হাইওয়ে পুলিশ জানায়, যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 7 জন এবং মেডিকেলে নেওয়ার পর আরও 3 জন সহ 10 জনের মৃত্যু হয়। 2টা হাইস, একটা বাস, ওই অবস্থা আমরা পাইছি। ওইখানে যারা আহত অবস্থা ছিল দ্রুত ওদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাইছি। যাত্রীগুলোদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু অনেক দূরের। এরা জানে না যে এখানে রাস্তাটা যে এত গুরুত্বপূর্ণ এবং এতটা খুব একটা সেন্সিটিভ রাস্তা। এই রাস্তাটা যে প্রশস্ত কম থাকার কারণে এই দুর্ঘটনাটা প্রতিনিয়ত হচ্ছে। এর আগে ঈদের দিন সকালে একই এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের। হাইওয়ে পুলিশ বলছে, চালকের অদক্ষতা ও বেপরোয়া গতির কারণে সড়কে মৃত্যুর মিছিল থামছে না। মহাসড়কটি 4 বা 6 লেনে করার দাবি স্থানীয়দের। হাজার হাজার গাড়ি যখন উভয় দিক থেকে চলাচল করে, এখানে পাশাপাশি যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এটার একমাত্র সমাধান হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনের করা, দুইটা সার্ভিস লেন করা ছাড়া এছাড়া বিকল্প কোনো পথ নাই। দ্রুত এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আরও আরেকটা কারণ হতে পারে, এরা হচ্ছে ড্রাইভারগুলো এই এলাকাতে হয়তো এরা অনভিজ্ঞ, যেগুলো হয়তো টুরিস্ট, হয়তো মাইক্রোবাসের চালকটা হইতে পারে এটা অনভিজ্ঞ এই রাস্তাতে, এইসব কারণে হয়তো এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়। ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনার চেষ্টা করছে প্রশাসন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। এরই মধ্যে বাণিজ্য সংক্রান্ত 6টি মৌলিক চুক্তি চূড়ান্তকরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বিমস্টেকের সদস্য রাষ্ট্রকে এই আহ্বান জানান। শীর্ষ সম্মেলনে বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধির সুযোগ খুঁজবেন 7 দেশের শীর্ষ নেতারা। সমঝোতা হতে পারে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে। বৈঠকে উপস্থিত থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে সম্মেলন চলবে 4 এপ্রিল পর্যন্ত।
আবারও গাজা দখলের হুমকি দিল নেতানিয়াহু প্রশাসন। সেই সঙ্গে স্থল অভিযানের মাত্রা বাড়ানোর ঘোষণাও দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এর মধ্যেই ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলায় বুধবার ভোরে নিহত হয়েছেন আরও অন্তত 21 ফিলিস্তিনি। গণমাধ্যমের তথ্য বলছে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশ্বযুদ্ধ এবং অন্যান্য বড় সংঘাতের তুলনায় গাজায় বেশি সাংবাদিক নিহত হয়েছে। নিরাপত্তার দোহাই দিয়ে সন্ত্রাসী নির্মূলের বুলি আউড়িয়ে গাজায় আগেই বর্বরতার চরম মাত্রা অতিক্রম করেছে ইসরায়েল। শুধু মানুষ মেরেই ক্ষান্ত হচ্ছে না দখলদাররা। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়িত করতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে তারা। এবার গাজাকে দখলের হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্টস। অভিযান আরো সম্প্রসারিত করে বিস্তৃত এলাকা দখলের কথা জানান তিনি। সেই সঙ্গে নিরাপত্তার দোহাই দিয়ে ওই অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হবে। এছাড়া ফিলিস্তিনিদের গাজা ছাড়া করাই যুদ্ধ বন্ধের একমাত্র উপায় বলেও দাবি তার। উপত্যকা জুড়ে হিংস্রতার মাত্রা বাড়িয়েছে জায়ানবাদীরা। বুধবার আগ্রাসনে বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে ইউনিসেফের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েল যুদ্ধ ভঙ্গ করে অন্তত 3 শতাধিক শিশুকে হত্যা করেছে। শুধু তাই নয়, দ্য কজ অফ ওয়ার প্রজেক্ট কর্তৃক প্রকাশিত এক নতুন গবেষণাপত্রের তথ্য মতে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশ্বযুদ্ধ এবং অন্যান্য বড় সংঘাতের তুলনায় গাজায় বেশি সাংবাদিক নিহত হয়েছে। এর মধ্যেই রাফা অঞ্চলে ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে হামলা চালাচ্ছে আইডিএফ। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছে মানুষ। এরই মধ্যে গাজায় খাবারের কোনো সংকট নেই বলে দাবি ইসরায়েলের, যদিও একে হাস্যকর বলছে জাতিসংঘ। এটা হাস্যকর। আমি বলতে চেয়েছি, মানবিক পথ দিয়ে আসা সরবরাহের শেষ প্রান্তে আমরা রয়েছি। অনেক বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস না থাকলে, ময়দা না থাকলে কিভাবে চলবে? এদিকে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন এবং গাজার অন্যান্য গোষ্ঠীর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের 95% স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। বিশ্বজুড়ে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজকের দিনটিকে তিনি লিবারেশন ডে বা মুক্তি দিবস ঘোষণা করেছেন, যার প্রভাবে এরই মধ্যে অস্থির বৈশ্বিক শেয়ার বাজার। ভারতের উপর আসতে পারে বড় ধাক্কা। এদিকে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের জবাব দিতে প্রস্তুত ইউরোপ। ইটের বদলে পাটকেল আর শুল্কের বদলে পাল্টা শুল্ক। যে দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, 2 এপ্রিল থেকে সেই দেশের পণ্যে ততটাই শুল্ক চাপানোর কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দিনটিকে আগে থেকেই যুক্তরাষ্ট্রের মুক্তি দিবস হিসেবে ঘোষণা করেন তিনি। এবার তালিকা প্রস্তুত। ট্রাম্প কি বলেন, কোন দেশের উপর কতটা শুল্ক আরোপ করবেন, সেদিকে নজর গোটা বিশ্বের। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পরেই পাল্টা শুল্ক কার্যকর হয়ে যাবে। ট্রাম্প যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তা শুরু হচ্ছে। এটা আমেরিকাকে শক্তিশালী করবে, আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি কমাবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের জবাব দিতে অনেক বিকল্প হাতে আছে ইউরোপীয় ইউনিয়নের। I have already been in contact with our heads of state and government on the next steps. ট্রাম্পের লিবারেশন ডের আশঙ্কায় বৈশ্বিক শেয়ার বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এশিয়া থেকে শুরু করে ইউরোপ, এমনকি মার্কিন শেয়ার বাজারেও ধস নেমেছে। এদিকে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভারতেও 100% পর্যন্ত শুল্কের আওতায় পড়বে এমন শঙ্কায় নয়াদিল্লি। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত আরও একবার। এবারে থাকছে খেলার খবর। ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে বৃহস্পতিবার সকালে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, বোলারদের উপর তার পূর্ণ আস্থা রয়েছে, তবে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। অল্পের জন্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হয়নি জ্যোতি মারুফাদের। সে কারণে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে কোয়ালিফায়ারে অংশ নেবে দলটি। 6 দলের এই টুর্নামেন্টে টাইগ্রেসদের লক্ষ্য মূল পর্ব নিশ্চিত করা। মিরপুরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছে তারা। আন্ডার লাইটেও আমরা প্র্যাকটিস করছি, যেহেতু 2টা ম্যাচ আমাদের ওখানে আছে।
তবে নিগার সুলতানা জ্যোতির চিন্তার কারণ বোলাররা নয়, ব্যাটাররাই। পাকিস্তানের লাহোরে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। ব্যাটিং ডিপার্টমেন্ট দায়িত্ব নিয়ে খেললে কাজটি কঠিন হবে না, অভিমত বাংলার অধিনায়কের। স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে, কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাকআপ দেয়। অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন নিজের নাম। সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল তাকে নিয়েও। কোনো ভনিতা না করেই জ্যোতি বলেন তার সাথে কথা হয় না। না, জাহানাপুর সাথে আসলে আমার ওইভাবে কথা হয়নি। যাওয়ার আগে যখন আমরা একসাথে খেলছি বা ক্যাম্পে ছিলাম তখনই কথা হয়েছে, এবং যতটুকু আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া হয়তো ততটুকু আমিও জানি। আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান। শুরুর মোমেন্টামটা নিজেদের করে নিতে পারলে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানকেও হারানো সম্ভব, মন্তব্য জ্যোতির। পাকিস্তানের সাথে রেগুলার বেসিস খেলা হয় হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের সাথে না, বাট রিসেন্টলি আমরা খেলে আসছি তাদের এগেনস্টে, একটা ম্যাচও উইন করেছি। সো এদিক থেকে আমাদের একটু হলেও কনফিডেন্ট আছে। আগামী 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই কোয়ালিফায়ার রাউন্ডের আসর শুরু করবে বাংলার জয়িতারা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।